আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, আদার্স কান্ট্রি থেকে 90% ছাত্র সেখানে অধ্যয়ন করে। প্রায় 170টি দেশের ছাত্র সেখানে যায় প্রতি বছর এবং 28,000 প্লাস শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছে। 907 জন টিচার এখন ক্লাস নিচ্ছেন আমাদের। এই যে আমি বাংলাদেশ থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেয়েছি, প্রথমত আল্লাহর অশেষ রহমত, সেটা তো অবশ্যই, এবং তাকদির, দোয়া। তবে কিছু ব্যক্তির অবদান তো অবশ্যই বটে। তার মধ্যে সর্বপ্রথম যেই মানুষটির কথা আসবে বারবার, তিনি আমার পিতা। আমার বুঝ হওয়ার পর থেকে আব্বুকে আজ পর্যন্ত দেখিনি যে উনি কোনো দিন তাহাজ্জুদ পড়েননি অসুস্থ ছাড়া। আব্বু আমাকে বলতো প্রায় যে আমি আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করছি তোমাদের জন্য, আল্লাহ যাতে তোমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে একটা সিট বরাদ্দ করে দেয়। আলিস আন্দোলন কী চায়, কেন চায়, 3টি মতবাদ, বিশেষ করে 3টি মতবাদ তা আব্বুকে খুব গভীরভাবে ভাবাইছে আর কি। আব্বু আমাকে বলছে যে আমি নতুন করে কালিমা তৈবা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নতুন করে মুসলিম হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখেছি বাংলাদেশের আবাসিক প্রতিষ্ঠানগুলোর আবাসিক ব্যবস্থাপনা। সে সঙ্গে দেখেছি বাংলাদেশে ক্লাসরুমগুলোতে কীরকমভাবে পাঠদান দেওয়া হয়। কখনো কি প্রশ্ন জেগেছে, নবীর দেশ যেখানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত, সেইখানে পাঠদান দেওয়া হয় কিভাবে, পড়াশোনা করানো হয় কিভাবে, শিক্ষার্থীদেরকে শিক্ষক মণ্ডলী দার্স দেওয়ার ক্ষেত্রে কতটা আন্তরিক থাকেন, পরিবেশ কেমন, এবং একে অপরের সঙ্গে পড়াশোনা কেন্দ্রিক কেমন প্রতিযোগিতা চলে, এই সমস্ত কিছু আজকে আমরা জানার চেষ্টা করব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছ থেকে। আমাদের সঙ্গে আজকে আছেন রায়হান উদ্দিন, যিনি ছিলেন আল মারকাজুল ইসলামী আস-সালাফির প্রাক্তন শিক্ষার্থী। আমরা আমাদের আজকের এই পর্বে তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রোগ্রামে আজকে সময় দেওয়ার জন্য, এবং আশা করি সব কিছু মিলিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তোমার কাছ থেকে আজকে সরাসরি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আয়োজিত আজকের শিক্ষা সংলাপে আমাকে স্বাগত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। জি জাযাকাল্লাহু খায়রান। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্য ভাইকে দেখানোর উদ্দেশ্যে অধিকারে শেয়ার করবেন এবং জানাবেন আপনি কোন স্থান থেকে দেখছেন। আর যদি আপনার মদিনা কেন্দ্রিক অথবা মদিনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা করার কোনো স্বপ্ন থেকে থাকে, অবশ্যই মন্তব্য অপশানে জানাবেন। সে সঙ্গে যদি আপনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। এই কেন্দ্রিক কোনো তথ্য কিংবা আপনার মনের কোনো কামনা বাসনা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চলুন আমরা শুরু করি আমাদের আজকের পর্বটি। আমরা প্রথমেই রায়হানের পরিচয় জানতে চাইব। আমি হাফেজ মোহাম্মদ রায়হান উদ্দিন কবির, পিতা হুমায়ুন কবির। আমার জন্মস্থান দিনাজপুর জেলার বিরল থানায়, গ্রাম ধর্মপুর, পোস্ট কালিয়াগঞ্জ, 8 নম্বর ইউনিয়ন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তোমার জন্মস্থান হচ্ছে দিনাজপুরে বিরল থানায়, এবং সেখানেই বড় হওয়া? জি, সেখানে বড় হওয়া বলতে শৈশবকাল সেখানেই অতিবাহিত হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পিতা কি করেন? পিতা বিজনেসম্যান। জি, মাশাআল্লাহ। মদিনায় যাওয়া কতদিন হলো? মদিনায় গিয়েছি 25শে আগস্ট, ফ্লাইট ছিল 2024 সালের 25শে আগস্ট। 25শে আগস্ট, তাই না? প্রায় এক বছর হতে যাচ্ছে আর কি। জি জি, আগস্ট মাস শুরু হলো, সামনে 1 বছর পূর্ণ হবে ইনশাআল্লাহ। সেখানে পড়াশোনা হচ্ছে কোন বিভাগে? আমি এখন কুল্লিয়াতুল মাহাদ তালিমুল লুগাল আরাবিয়া, অর্থাৎ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাষা যেই বিভাগ রয়েছে, ভাষা কোর্স, সেই বিভাগে অধ্যয়ন করছি। আচ্ছা, ভাষা বিভাগে অধ্যয়নরত আছো। জি হ্যাঁ, এখন তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাইবো যে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার আগে একদম ছোটবেলায় পড়াশোনা শুরু হয়েছিল কোথায়? জি আলহামদুলিল্লাহ, আসলে আমরা অধিকাংশ মানুষই প্রাথমিক যেই পড়ালেখাটা সেটা তো মূলত পরিবার থেকেই শুরু হয়। তো আমিও তার ব্যতিক্রম নই। আমার
একদমই শৈশবকালের কথা যদি বা স্মৃতিচারণ যদি করি তাহলে বিশেষ করে মায়ের কথাটাই আগে আসবে। অনেক ছোটতে আমরা 2 ভাই, 3 বছর ছোট বড় আর কি। আমি রায়হান, আমার ছোট ভাই রেজওয়ান। তো ছোট থাকতে এতটুকু মনে পড়ে এখনও, রাত্রে যখন শুইতাম তো আম্মু মাঝখানে, আমাদের এক ভাইকে এই পাশে আরেক ভাইকে ওই পাশে, ডান বামে রেখে তো দেখা যেত যে বিশেষ করে ঘুমানোর দোয়া, সূরা ফাতিহা, তারপরে আপনার নাস, ফালাক, ইখলাস, এগুলা আরও বিভিন্ন দোয়া, খাবারের কিভাবে, এইসব কিছু আম্মু মানে শোয়ার সময়টাতে শিখাতেন আর কি। এটা তার দৈনন্দিন একটা মানে রুটিনের মধ্যে আমরা এইভাবেই শিখছি। বিশেষ করে অনেক দোয়া আমি এইভাবেই শিখছি। আর হাতে খড়ি যেটা মানে সরা থেকে শুরু করে আপনার ক্লাস 3-4 পর্যন্ত মায়ের কাছেই, মানে কোনো প্রাইভেট না, কোনো কিছু না, আম্মুই শিখিয়েছে। কোরআনের অনেকটা আম্মুর কাছ থেকেই শিখা, প্রায় মানে আলিফ বা থেকে শুরু করে সূচনাটা। আর প্রাতিষ্ঠানিক পড়াটা বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা জানি যে এখন অবশ্য শহরেও হয়ে গেছে, তবে অনেক আগে থেকে গ্রাম অঞ্চলে মক্তবটা চালু ছিল খুব ভালো। তো যার ফলে দেখা যেত যে সকাল বিকাল আমরা মক্তবে যেতাম। ফজর হলেই ফজরের নামাজ পড়েই দৌড় দিতাম মক্তবে, আবার 8টা-9টার দিকে এসে দেখা যাচ্ছে যে স্কুলে যেতাম। তো এইভাবে আমার মক্তবে আমপাড়া, নাজেরা, কায়দা এগুলো সব প্রায় যখন আমি 3য় শ্রেণী 4র্থ শ্রেণীতে উঠছি তখন আমার নাজেরা কমপ্লিট হয়ে গেছে। মানে এক কথায় আমি সকালে যেতাম মক্তবে কোরআন পড়ার জন্য বা নাজেরা শেখার জন্য। এরপরে আলিয়া মাদ্রাসায় পড়তাম, ওটা আমাদের হচ্ছে বাজারের মধ্যে ছিল, দাখিল মাদ্রাসা। তো ওই দাখিল মাদ্রাসায় ক্লাস 1 থেকে নিয়ে 4-এ পুরাটা পড়া হয়নি, কিছুটা সময় পড়া হয়েছে। তারপর কোথায় পড়াশোনা হলো? এখান থেকে পড়ে আমি যখন নাজেরা আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে আমার ওস্তাদ বললেন, আমার ওস্তাদের নাম হচ্ছে রফিকুল ইসলাম, তো উনি আব্বুকে বললেন যে এর তো নাজেরা কমপ্লিট হয়ে গেছে, তো হেফজ করার জন্য তাকে হচ্ছে বাইরের ভালো কোনো প্রতিষ্ঠানে দিলে ভালো হয়। তো পরে আব্বু দিনাজপুরে, তারপরে ঢাকাতে, রাজশাহীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছেন। নেওয়ার পরে তো প্রথম অবস্থায় ঢাকাতে দেওয়ার কথা ছিল, কিন্তু আম্মুর জোরাজোরিতে, যেহেতু বয়স অনেক কম, সবে মাত্র 10, 9.5, 10 এরকম, তো বলতেছে না থাকতে পারবে না। তো আমাকে দেওয়া হলো ওই দিনাজপুরের জামিয়া আরাবিয়া হাফিজিয়া নিউটন মাদ্রাসা। ওটা হেফস সদরের মধ্যে না বাইরে? সদরের মধ্যেই হেফস প্রতিষ্ঠান ছিল। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ 1.5 বছরে হেফস কমপ্লিট করি। 1.5 বছরে হেফস কমপ্লিট করি। নাজেরা পড়াশোনা কি মানে পুরো কোরআনটা পড়া হয়েছিল একবার? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই যে বললাম মক্তবেই আমার ওস্তাদ আমাকে হচ্ছে মানে ওখানে গাড়িটা আসলে স্টার্ট হয়ে গেছে। জি জি, ক্লিয়ার করে দিয়েছিলেন। মানে এই জন্য আমার সময়টা আসলে নষ্ট হয়নি। মানে আলাদাভাবে যেমন ছাত্ররা এখন অনেকেই যারা হচ্ছে প্রথমে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার প্রথমে কায়দা পড়ে, তারপরে নাজেরা কোরআনটা পুরাটাই শেষ করে এরপরে হেফজ বিভাগে যায়। তো এখানে হয় কি, দেখা যায় যে অনেকেরই হচ্ছে আপনার সময়টা নষ্ট হয় 1-2 বছর বা 1.5 বছর। আর আমার ক্ষেত্রে হয়েছে যে আমি সকালে মক্তবে গেছি, আবার বিকালে মক্তবে গেছি, আর দুপুর টাইমটা বা সকাল 9টা-10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত হচ্ছে আলিয়া মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় আমি ক্লাস করছি। এই জন্য প্রাতিষ্ঠানিক যেই মানে বাংলা ইংরেজি যেই শিক্ষাটা এটাও কন্টিনিউ ছিল, আবার কোরআনের নাজেরা এই পড়াটাও কন্টিনিউ ছিল। তাহলে সেখান থেকে নাজেরাটা শেষ করে হেফজ শুরু হলো। হেফজ ওখানে শেষ হয়েছিল? হেফজ আমার ওই যে জামিয়া আরাবিয়া হাফিজিয়া বললাম, ওই মাদ্রাসা থেকে হেফজ শেষ হয়েছে। এরপরে ওখানে হেফজ শেষ হয় 2013-র আপনার রামাজানের আগেই, সম্ভবত আপনার এটা ছিল জুলাইয়ের দিকে। আচ্ছা, ওই 2013 জুলাই সম্ভবত রামাজান ছিল, ওই সময়ে হেফজটা কমপ্লিট হয়। তো হেফজ কমপ্লিট হওয়ার পরে আমি সেখানে আর শুনানি দেই নাই। আব্বু যখন মানে জানলো, শুনলো, বিশেষ করে এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণত মানে মানুষ জন্মগত দেখা যাচ্ছে যে অনেকে আহলে হাদিস বা বংশগত আহলে হাদিস, কিন্তু আমরা বংশগত আহলে হাদিস না। আমাদের পুরা পরিবার, এমনকি এখনো আমার ম্যাক্সিমাম মানে যারা সদস্যরা সকলেই হানাফি, তারা হচ্ছে ইয়া করে, অনুসরণ করে, মাযহাব অনুসরণ করে। কিন্তু
ওই 2007-8 সালের দিকে আপনার এই যে প্রত্যাবর্তন, ফিরে আসা এই সঠিক পথে, আব্বু আগে আপনার যেমন দলাদলি করতো, রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তারপর মিলাদ মাহফিল, আপনার হচ্ছে যাবতীয় বিদআতের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল আমার গোটা পরিবারই। কিন্তু যখন এই যে বিশেষ করে মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গালিব স্যার, তো এই সকলের বক্তব্য যখন শুনছে, তারপর থেকে আব্বু হচ্ছে পরিবর্তনটা আসে। এমনকি মানে মজার বিষয় হচ্ছে যে আব্বু যখন মানে এই শিরক বিদআত সম্পর্কে জানার পরে তিনি হচ্ছে আমাদের রাজশাহীতে আসলো, এসে এখান থেকে প্রায় মানে না হলেও 15-20 হাজার টাকার বই তিনি একবারই কিনে নিয়ে গেছেন। আচ্ছা। আর আব্বু কিন্তু ওই সময়কার 1980 শতকের দিকে তিনি কিন্তু তখনই হচ্ছে ডিগ্রি কমপ্লিট করছেন। পড়ালেখার ক্ষেত্রে তিনি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পড়ালেখা করছিলেন। তো এরপরে যখন তিনি এই যে বইগুলো পড়লেন, বিশেষ করে গালিব স্যারের আপনার যাবতীয় যে বই সমাজ সংস্কারমূলক, আলিস আন্দোলন কী চায়, কেন চায়, 3টি মতবাদ, তো বিশেষ করে 3টি মতবাদটা আব্বুকে খুব মানে গভীরভাবে ভাবাইছে আর কি। তো এই কথাগুলো আব্বুর কাছ থেকেই শোনা জানা, তখন তো আমরা অনেক ছোট। তো পরে আব্বু হচ্ছে নতুন করে, আব্বু আমাকে বলছে যে আমি নতুন করে কালিমা তৈবা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নতুন করে মুসলিম হয়েছি। তো আমরা বংশগত আহলে হাদিস ছিলাম না, পরে আব্বু ফিরে আসছে এই ইয়াতে। মাশাআল্লাহ। তো আপনার এই কারণে আমার শুনানিটা আসলে ওইখানে হয় নাই, মানে মূল কারণ ছিল এটা। তারপরে যখন আব্বু জানলো, শুনলো, বিভিন্ন মাদ্রাসা দেখলো যে হেফস মানে প্রতিষ্ঠান, এই হেফস করার ক্ষেত্রে হানাফি প্রতিষ্ঠানগুলো বা কওমি প্রতিষ্ঠানগুলোর মানে গুরুত্ব বেশি, তারা খুব ভালোভাবে হেফসটা কমপ্লিট করায়। তো এই কারণে আর পারিবারিক চাপে মূলত দিনাজপুরে হেফসটা করা, তাছাড়া এই রাজশাহী আল মারাতুল ইসলামিয়া সালাফি এই মাদ্রাসাতেই হেফস কমপ্লিট করার কথা ছিল। কিন্তু যেহেতু হেফসটা হলো না, তাই আব্বু ওখানে মানে এইখানে আমার আসা মূলত 2013 সালের 17 আগস্ট, মানে নদাপাড়া মাদ্রাসায় আমি ভর্তি হয়েছি 2013 সালের 17 আগস্টে। আচ্ছা। এখানে তো হেফস বিভাগে শুনানির জন্য ভর্তি হয়েছিলাম। তো শুনানি কমপ্লিট করলাম ডিসেম্বর পর্যন্ত। লুৎফর ওস্তাদজিকে আমার মানে হাফেজ লুৎফর রহমান খুবই মানে শ্রদ্ধাভাজন তিনি, এবং আমার জন্য অনেক কষ্ট করেছেন তিনি। এমনও সময় গেছে, বিশেষ করে বৃহস্পতিবার এক বসাতে তিনি 7-8 পারা শুনছে আমার। মাশাআল্লাহ। আর প্রতিদিন সকালে 1 পারা, সন্ধ্যায় 1 পারা করে শুনতেন। এবং উনি আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি অন্তর থেকে। অবশ্যই উনি অনেক ছাত্রকে কোরআন মুখস্থ করিয়েছেন, অনেক এবং বহু শিক্ষার্থীর তিনি কোরআনটা শুদ্ধ করে দিয়েছেন অনেক। এমনকি আমার মনে আছে যে 2 নম্বর পাড়ার হচ্ছে আপনার 14 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, তো ফালিউ মিন শব্দটা, তো আমি আগে ওখানে সাকিন করতাম, তো পরে ওস্তাজি বললো যে এইখানে দেখো তাসদিদ আছে, সুতরাং তোমাকে গুন্না করতে হবে, ফালিউ মিন এরকম গুন্না করে থামতে হবে। তো আমি আশ্চর্য হয়েছিলাম ওই দিন যে আমি যে টিচারের কাছে পড়তাম উনি আন্তর্জাতিক মানের একজন মানে হাফেজ ছিলেন ওই সময়, মানে উনার কাছ থেকে অনেক ছাত্র বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করে নিয়ে আসছে। অনেক ছাত্র আপনার হচ্ছে যেই হেফস প্রতিযোগিতাগুলো হয় বিভিন্ন দেশে, ওখান থেকেও মানে ওনার নাম আমার যে হেফস টিচার দিনাজপুরের, তো উনি পর্যন্ত এটা হচ্ছে শুদ্ধ করতে পারেননি না। তো এই একটা হচ্ছে আমার ফলস ছিল কোরআনে, এটা হাফেজ লুৎফর রহমান ওস্তাদ আমাকে একদম স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আমি ওস্তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি দান করেন, যাবতীয় কল্যাণ দান করেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা খুব অল্প সময়ের মধ্যেই তোমার শিক্ষা জীবনটা শুনলাম। এখান থেকে যদি আমরা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে আমরা মক্তবে পাঠানোর ক্ষেত্রে বেশ অবহেলা করি। আমরা রাহেনার মুখ থেকে শুনছিলাম তার যে হেফস কমপ্লিট করার যে ব্যাপারটা, এটা কিন্তু তাকে স্টার্টটা এবং তার শুরুর যে পথটা, এটা কিন্তু তার মক্তবে শুরু হয়েছিল, এবং মক্তবে যাতায়াত করার কারণে তার সময় যে নষ্ট হয়নি। দেখা যায় যে 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় লেগে যায় হেফস শেষ করতে। ওই জায়গায় মক্তবে যাওয়ার কারণে তার হেফসটা খুব দ্রুত সম্পন্ন হয়। এই জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে খুব দ্রুত হেফস করার এবং সঠিক নিয়মে স্বল্প সময়ের মধ্যে যেন ইফেক্টিভলি কোরআনটা মুখস্থ করতে পারে, আমরা সেই প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমরা রাহেনার কাছ থেকে আরও শুনছিলাম যে তার পিতার দিনে ফেরার বা সহিহ আকীদা গ্রহণ করার যে ব্যাপারটা, সেটা
আমরা এরকমভাবে আরও অনেক জিনিস জানবো ইনশাল্লাহ। আমরা আর দেরি না করে সরাসরি মদিনার জীবনে প্রবেশ করব। আপনারা দেখতে থাকবেন এবং মদিনা কেন্দ্রিক আপনার মনের মধ্যে কোনো আগ্রহ থাকলে অবশ্যই সেটা মন্তব্য অপশনে জানাবেন। এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় কিভাবে, আমরা এইটাও তার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ, তবে একটু পরে। তার আগে আমরা অন্য আরও কত জিনিসগুলো আমরা তার কাছ থেকে শুনে আসি ইনশাল্লাহ। আমরা জানছিলাম যে তোমার পড়াশোনাটা বাংলাদেশে প্রথমে দিনাজপুরে হলো, এরপর নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে হেফজ শেষ হলো। তারপর তো এখানে তো জি জি হেফস এখানে 2013 সালে ডিসেম্বরে আমার শুনানি শেষ হলো। তো প্রায় আমি 5 বার ওস্তাদিকে শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ। 5 বার? এই জি 3-4 মাসের মধ্যে 5 বার ওস্তাদিকে শুনিয়েছিলাম। এবং এরপরে যখন 2014 সালের জানুয়ারি চলে আসলো, আমি ভর্তি পরীক্ষা দিলাম। ক্লাস 4 আর আমার পড়া হলো না, আমার জীবনে 4টা কমপ্লিট হয় নাই। ক্লাস 3 পড়ে যে 4-এ উঠছিলাম, ওখান থেকে হেফসে কামব্যাক করলাম। এরপরে আমি যখন এখানে ভর্তি হব, তখন ওস্তাদি আমাকে বলেছিলেন মূলত লুৎফরসে যে তুমি ক্লাস 5-এ ভর্তি হয়ে যাও, তাহলে তোমার আরও 1 বছর সময়টা কম লেগে যাবে। তো আমি তখন ক্লাস 5-এর জন্য ভর্তি পরীক্ষা দিই। যেহেতু আমি আগে থেকেই ক্লাস 4 বা 3 পর্যন্ত পড়া ছিলাম, তাই আমার বাংলা ইংরেজিতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম ছিল না। তো এটা দর্শকদেরকে একটু জানায় রাখি যে বাচ্চাদের হাতে খড়িটা যেন কোরআন হিফজ করার আগেই দিয়ে দেয়। কারণ অনেকেই দেখা যায় যে কোরআন মানে আবার বাংলা পড়া হচ্ছে, এগুলো করতেছে না। দেখা যাচ্ছে যে ছোট বয়সে অনেকের ভুল ধারণা যে ছোট বয়সে যত ছোটতে হেফজে দিব তত সে দ্রুত মুখস্থ করবে। এটা ঠিক আছে যে ছোট বয়সে হেফজটা দ্রুত মুখস্থ হয়, কোরআনটা দ্রুত মুখস্থ হয়, কিন্তু তার যদি হাতে খড়িটা না হয়, প্রাথমিক যেই একটা পড়ালেখা এটা যদি না থাকে, হেফজ কমপ্লিট করার পরে তাকে নতুন করে যখন শিখতে হয় তখন আগ্রহটা কমে যায়, তার আগ্রহটা কমে যায়, সে এই দিকে আর পড়তে চায় না। হ্যাঁ, তো এই কারণে উচিত হবে যে অন্তত ক্লাস 3-4 পর্যন্ত পড়ে তারপরে হেফজটা করা। তো আমি এরকমভাবেই যখন এখান থেকে হেফজ শুনাই দিলাম, এরপরে 2014 সালে জানুয়ারিতে আমি ক্লাস 5-এ ভর্তি হলাম। তো আলহামদুলিল্লাহ ক্লাস 5-এ উত্তীর্ণ হয়েছিলাম, প্লাস পেয়েছিলাম আমরা 2014 সালে সম্ভবত 7 জন, তার মধ্যে আমিও একজন আলহামদুলিল্লাহ। এখান থেকে যেহেতু ক্লাস 5 মানে পিএসসি, এসএসসি, জেডএসসি সব কিছু আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি থেকেই সরকারিভাবে দেওয়া হয়, তাই এখান থেকে ক্লাস 5, এরপরে 6, 7, 8, 9, 10 এখানেই সব কিছু চলেছে। এরপরে আমি যখন আলিমে উঠি, তখন বিশেষ করে সরকারি যেই সার্টিফিকেট এটাকে আলিম বলা হয়, আর আমাদের মাদ্রাসার কওমি যেই সার্টিফিকেট এটাকে সানাবিয়া বলা হয়। তো এখানে সানাবিয়া পড়লাম, এটা ছিল 2021-22 সানাবিয়া, 21-22 সেশন সানাবিয়া। তো 21-22 যখন পড়লাম, এরপরে 22-এর মাঝামাঝির দিকে আমাদের সানাবিয়া শেষ হয়ে গেল। আর এই সানাবিয়া শেষ হয়ে গেল প্লাস 2022-এর নভেম্বর-ডিসেম্বর আমাদের ফাইনাল পরীক্ষা চলছিল আলিমের। তো এই ছিল মোটামুটি মদিনায় যাওয়ার আগের পড়ালেখা। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলবো যে আমি এই যে প্রসেসিংগুলো এগুলো সব কিছু আগে থেকেই আমরা আমাদের বড় ভাই যারা ছিলেন তারা বলেছেন, মদিনা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করছেন, আবেদন করার যে প্রসেস। তো সেই সময় আমি মূলত আবেদন করছি 2022-এর ডিসেম্বরের 4 তারিখ মনে আছে, ডিসেম্বরের 4 তারিখ আমি ফুলফিল আবেদন করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এই জায়গাটায় আবেদন করার যে প্রসেস এটা পরে আসবো। আমরা এখন যেটা শুনতে চাইবো তা হচ্ছে মদিনায় যে পড়াশোনাটা এখন যেটা চলছে সে সম্পর্কে। এখন পড়াশোনা আমরা তোমার কাছে জানতে পারলাম যে পড়াশোনা করছে হলো মাহাদে। জি, মাহাদের পড়াশোনার প্রসেসটা কীরকম, মানে মাহাদ কি আলাদা কোনো বিষয় কিনা বা নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেটারই কোনো একটা অন্তর্ভুক্তমূলক বিষয় কিনা বা এটা আলাদা কোনো বিষয় কিনা, এটা একটু বলবে দর্শকদের উদ্দেশ্যে। জি জি, আসলে মাহাদ প্রাথমিক একটা স্টেপ, আরবি শিক্ষার মানে বেসিক যে লেভেল, এটা মূলত মাহাদের প্রথম কাজ। মানে একটা অনারব ছাত্রকে ফ্লুয়েন্টলি অ্যারাবিকটা বলা বোঝা, কিভাবে সে বুঝবে, কিভাবে সে জানবে, কিভাবে সে বলবে, এই জ্ঞান অর্জন করার যেই একটা প্রাথমিক প্ল্যাটফর্ম, এটাই মূলত মাহাদ। এটা হচ্ছে মাহাদ। এটা মূলত কত বছরের কোর্স হয় সাধারণত? এটা সাধারণত 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স। তার মানে ফার্স্ট স্টেপে যখন কেউ মদিনায় যাওয়ার পর তার
মাহাদটা যদি সে করতে পারে তাহলে তার জন্য সেটা বেশ মাস্ট বেটার, এটা ভালো হয়। আচ্ছা, এখানে বাংলাদেশ থেকে বলেন বা পৃথিবীর যেই কান্ট্রি থেকেই সেখানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়া হোক না কেন, আমরা আরেকটু জানি সৌদি আরবের বাইরের ছাত্রদের জন্য, বিশেষ করে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে 90% ছাত্র বাহির থেকে আসা। আচ্ছা, আদার্স কান্ট্রি থেকে 90% ছাত্র সেখানে অধ্যয়ন করে। তো প্রায় 170টি দেশের ছাত্র সেখানে যায় প্রতি বছর, এবং 28,000 প্লাস শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছে। 907 জন টিচার এখন ক্লাস নিচ্ছেন আমাদের মাশাআল্লাহ ওখানে। তো প্রাথমিক যখন ছাত্র এই সব প্রসেসিং শেষ করে মদিনা ইউনিভার্সিটিতে যায়, যাওয়ার পরে তাদেরকে যেই প্রাথমিক যেই পড়ালেখা, প্রাথমিক যেই স্টেপটা, এটা মূলত ভাষা কোর্সে দেওয়া হয়। বেশিরভাগ ছাত্রই ভাষা কোর্স থেকে যায়। কিছু কিছু ছাত্র যারা অ্যারাবিক ফ্লুয়েন্টলি পারে বা বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে পড়ে যায়, যারা কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে গেছে এখান থেকে, তারা মূলত সরাসরি কুল্লিয়াতে যায়। আচ্ছা, আমরা এবার জানতে চাইবো যে মাহাদে তো ভাষাটাকে শেখানো হয়, জি, ভাষার পাশাপাশি আর কি কি শেখানো হয়? মাহাদে শুধু যে ভাষা শেখানো হয় বিষয়টা তা নয়। আচ্ছা, এখানে আপনার বেশ কয়েকটি সাবজেক্ট আছে এবং মুস্তাওয়া ভিত্তিক, অর্থাৎ সেমিস্টার ভিত্তিক। যেমন প্রথম সেমিস্টারে আপনাকে 7টা সাবজেক্ট পড়ানো হবে। এখানে মোট কয়টা সেমিস্টার? 4টা সেমিস্টার। 4টা সেমিস্টার 2 বছর। 2 বছরে 4টা সেমিস্টার। একটা সেমিস্টার শুরু হয় আগস্টে, সেপ্টেম্বরে, আরেকটা সেমিস্টার শুরু হয় আপনার হচ্ছে জানুয়ারিতে। আচ্ছা, অর্থাৎ একটা সেমিস্টার 4 মাসের। 4 মাস। জি, তাহলে তো তোমার 8 মাসে 2টা সেমিস্টার হয়ে জি, যাচ্ছে। 8 মাসে 2টা সেমিস্টার। তাহলে তো আরো 2 মাস বাকি থাকছে। সেই 2 মাস না, 2 মাস বাকি থাকছে না, কারণ আমরা 3 মাস ছুটি কাটাচ্ছি। ও আচ্ছা, ওই ছুটিটা এসে ছুটিটা 3 মাস, আর মাঝখানে রামাজান আছে, হ্যাঁ, বুঝছি, তারপরে বুঝছি। ছুটি আছে, আরো ছুটি, জি জি, সবকিছু মিলে এটা হয়। তো 4 মাস করে একটা সেমিস্টার। একটা সেমিস্টার। প্রথম সেমিস্টারে দেখা যাচ্ছে যে আপনার 6টা-7টা সাবজেক্ট থাকে। দ্বিতীয় সেমিস্টারে 2-1টা আরো বাড়তি হয়। তৃতীয় সেমিস্টারে আরো 2-1টা বাড়তি হয়। মানে কোন সাবজেক্ট কি শেষ করে দেওয়া হয় একবার, নাকি সব সাবজেক্টই শেষ করে দেওয়া হয়? আমি সেটা বলছি না। ধরো ফার্স্ট সেমিস্টারে সাবজেক্ট হলো 4টা, জি। এখন সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি সাবজেক্ট 6টা হয়, তার মানে তো সাবজেক্ট অ্যাড হচ্ছে। জি জি, মানে একবার ধরো যে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়লাম ওটা বাদ সেকেন্ড সেমিস্টারে, এরকমটা হয় না? বিষয় হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে আপনি যেই বইগুলো পড়ছেন, এই বইগুলো বাদ নতুন আলোচনা আসবে, কিন্তু বিভিন্ন রূপে। আচ্ছা, বুঝছি। মানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার একই বই, একই নাম, কিন্তু যেমন স্তর স্তর ভাগ। যেমন আমরা পড়ছি এসো আরবি শিখি, বিশেষ করে যারা মাদ্রাসা লাইনে কওমি মাদ্রাসা ছাত্র, এরা সবাই এই বইটা চিনে আরবি ভাষার ক্ষেত্রে। তো এসো আরবি শিখি, কিন্তু আমরা যখন ক্লাস 6-এ পড়ছি বা 4-এ পড়ছি তখন 1 নাম্বারটা পড়ছি, আবার যখন 5-এ উঠছি তখন 2 নাম্বারটা পড়ছি। তো এই যে এরকম জি জি, আচ্ছা, বুঝছি। এমনকি এখানে আপনার কোরআন শুদ্ধকরণ, বিশেষ করে ভাষা কোর্সের অন্যতম একটা মানে যেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে কোরআনটাকে খুব সুন্দরভাবে। এমনও টিচার আছে যারা মানে দাঁতের মানে মাড়ি নিয়ে আসে, তারা বুঝায় দেয় যে এই মাখরাজটা এখান থেকে, জিহ্বাটা দাঁতের ওই গোড়ালিতে যায় লাগবে। এই প্র্যাকটিক্যালি এভাবে শেখানো হয় মাখরাজটা। এরপরে আপনার তাজবিদ তো আছেই, প্লাস কোরআনের যে বিশুদ্ধকরণ, এটা একদম ইন্টারন্যাশনালভাবে খুবই সুন্দরভাবে এবং বারবার মস্ক করার মাধ্যমে কোরআনটাকে বিশুদ্ধ করা হয়, যারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, অনারব ছাত্ররা। আচ্ছা আচ্ছা। প্লাস আপনার মুখস্থ কিছু বিষয় থাকে কোরআনের সিলেবাস, কিছু নাজারার সিলেবাস থাকে। এরপরে হাদিস আছে, মুখস্থ হাদিস আছে, ফিকা আছে, তারপর আপনার নাহু সরফ আছে, এরপরে আরবি যেই। তাহলে আমরা ভাষা কোর্স বলছি, কিন্তু এখানে পুরো জিনিসটার ফান্ডামেন্টাল সবকিছু দেওয়া হচ্ছে। আপনার মানে কোরআন হাদিসকে বোঝার জন্য যে বেসিক লেভেলটা আপনার মানে এখানে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো এই বেসিক নিয়ে এখন যে কোনো ডিপার্টমেন্টে সে গেলে তো ভালোভাবে ধরতে পারবে। অবশ্যই। এই কারণেই মূলত তারা অনারব ছাত্রদের জন্য এই ভাষা কোর্সে কুল্লিয়াতুল মাআহাদ যেই ভাষা কোর্সের যেই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা রাখা শুধুমাত্র অনারব ছাত্রদের জন্য। এখানে কিন্তু আরব ছাত্ররা চান্স পায় না। এখানে আরেকটা বিষয় পরিষ্কার হয়,
আমি যখন আবেদন করে সেখানে গেলাম, তাই না, আমি ভর্তি হচ্ছি, আমি নির্দিষ্ট একটা বিভাগে ভর্তি হলাম, জি সাপোজ আমি ভর্তি হলাম দাওয়া ডিপার্টমেন্টে। জি এখন আমাকে কি ওই এই মাহাত যেটা আছে জি এটাকে কি সেইটার অধীনে করতে হবে, নাকি এইটা শেষ করার পরে আবার আমাকে যে কোনো বিষয়ে বা যে কোনো ডিপার্টমেন্টে যেতে হবে? না, ধরেন আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পরে আপনাকে কুল্লিয়াতুল হাদিস বা কোরআন বা যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি ভর্তি হলেন। এরপরে দেখা গেল যে আপনার ভাষাটা আলো ফ্লুয়েন্টলি জানতে হবে। আপনি বুঝতেছেন, বলতে পারতেছেন না, বা বুঝতেছেন কম, মানে 100% বুঝতেছেন না, যে শিক্ষকরা যে দার্স দিচ্ছেন সেটা আপনি বুঝতেছেন না। তো আপনার প্রয়োজন এখন ভাষা কোর্স। তো আপনি যখন ভাষা কোর্সে আসলেন, তখন আপনার আগের যেই আপনি পড়ালেখা করছেন, সেটা হোক 5 দিন হোক 10 দিন, যেই সময়টাই আপনি যে ডিপার্টমেন্টে ছিলেন, দাওয়া বলেন হাদিস বলেন, সেটার সাথে সম্পৃক্ত না। আচ্ছা, আপনি যখন ভাষা কোর্সে আসলেন, আসার পরে আপনি নতুন করে এখানে সব কিছু শিখবেন। এরপরে ভাষা কোর্স শেষ করার পরে আপনি যখন মানে নতুন করে কুল্লিয়ায় ভর্তি হবেন, সেটা আপনি নির্দিষ্ট করে আপনি নিজেই চয়ন করতে পারবেন। মানে যে তখন আবার নতুনভাবে চয়েস করতে হবে, নতুন করে চয়েস করতে হবে যে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন। আপনি যদি কুল্লিয়াতুল দাওয়ায় ভর্তি হন তাহলে দাওয়া, যদি হাদিসে ভর্তি হন হাদিস, কোরআনে ভর্তি হলে কোরআন, সারিয়া ভর্তি হলে সারিয়া। এখানে ভর্তি হওয়ার যে ব্যাপারটা থাকে, জি এখানে কোনো স্কোর লাগে না কিভাবে এটা জি নির্ণয় হয়? একটু স্কোর লাগে, বিশেষ করে কোরআন ডিপার্টমেন্টে যারা ভর্তি হবে তাদেরকে আউট অফ 5 প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আউট অফ 5 না হলে তাদেরকে আসলে কোরআন ডিপার্টমেন্টে নেয় না। কারণ মদিনা ইউনিভার্সিটিতে এটা কতর মধ্যে, আউট অফ 5 এর মধ্যে 5 পাওয়া লাগে? জি জি। ও আচ্ছা, এমনকি আপনার কোরআনটাকে খুব মানে হেফজটা খুবই মানে গুরুত্বপূর্ণভাবে থাকতে হবে, মানে একদম আপনাকে যেন আটকাতে না পারে, মানে হেফজে কোনো গ্যাপ থাকা যাবে না। কারণ কোরআন ডিপার্টমেন্টে পড়ানো হয় 10 কেরাত, তার মধ্যে 7 কেরাত আবশ্যক। আমরা যেটা শুনে আসছি ইতিপূর্বে, মদিনা ইউনিভার্সিটিতে 10 কিরাত শেখানো হয়, এমনকি প্রত্যেকটা কিরাতের গ্রামার সহ শেখানো হয়। আচ্ছা, 10 কিরাত বলতে কি বোঝানো হচ্ছে? 10 কিরাত বলতে আমরা যে ইতিপূর্বে শুনে আসছি যে 7 কিরাত, যেমন আপনার হচ্ছে পূর্বের যেই সময়টা, বিশেষ করে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তার পরবর্তীতে কিরাতের যে ভাগটা, যেমন কোথাও আমরা জের পড়তেছি, কোথাও জবর পড়তেছি, হ্যাঁ, হরকতের যে পরিবর্তন, আবার মাদের যে পরিবর্তন, এই যে মানে কোরআনের একটা বিভিন্ন রকম সৌন্দর্য, ভেরিয়েশন, তো এটা মূলত শেখানো হয়। এমন মজার বিষয় হচ্ছে, আমাদের কুল্লিয়াতুল কুরআন থেকেই ছাত্ররা আমেরিকা বলেন, ইউরোপ কান্ট্রিগুলোতে বলেন, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এবং আমাদের যে মসজিদগুলো, এই মসজিদগুলোতে কুল্লিয়াতুল কুরআনের ছাত্ররাই ইমাম হিসাবে তারা নিযুক্ত আছেন। এবং আনন্দের বিষয় হচ্ছে যে যখন আমরা নামাজ পড়ি, তখন তারা বিভিন্ন কেরাতে নামাজ পড়ান। আচ্ছা, একাধিক কিরাতে? জি, একাধিক কেরাতে নামাজ পড়ান। তো শুনতেও খুব মানে খুবই আনন্দ লাগে যে বিভিন্ন একাডেমি শেখা হয়েছে নাকি? একাত্তা শিখা বলতে, যেহেতু এখনো ওই ডিপার্টমেন্টে যাইনি, জি জি, এই কারণে আমাদের এখন ওইভাবে শেখানো হচ্ছে না। এখন মূলত বিশুদ্ধকরণ, মাখরাজ, তারতিল, এগুলো। আর যখন কোরআন ডিপার্টমেন্টে যাব ইনশাল্লাহ, তখন হয়তো সামনে যদি আবারও আল্লাহ সুযোগ করে দেন, সেই সময় ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যেহেতু যাওয়া প্রায় 1 বছর হয়ে আসছে, তার মানে সেমিস্টার তো 2-1টা হয়ে গেছে মনে হয়। জি, কয়টা সেমিস্টার হয়েছে? 2 সেমিস্টার। পড়াশোনা কেমন লাগছে, কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওইখানকার আসলে বলে না যে পরিবেশটাই হলো মূল জিনিস। এমন ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, তিনি বলছেন আল ইলমু ইউতা ওয়ালা ইয়াতি। তিনি বলছেন যে ইলম এমন একটা জিনিস, যার কাছে যাওয়া হয় সে আসে না। আচ্ছা, তো যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতে পৌঁছে গেলাম, তখন আসলে এইটা খুব বারবার মনে পড়ছিল, যে পড়ছিলাম একটা ঘটনা, যে তিনি বলছেন আল ইলমু ইউতা ওয়ালা ইয়াতি, ইলমের কাছে যেতে হয়, সে একা একা আসে না। তো 6000 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি, প্রাথমিক অবস্থায় নার্ভাস, তারপরে বড় ভাইদের সংস্পর্শে, তাদের সহযোগিতায় ভর্তি, এরপরে যখন ভাষা কোর্সে পড়ালেখা শুরু করলাম, শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা এতটা বেশি আন্তরিক, আমাদের ঘাড়ে হাত দেন, এরপরে পিঠের মধ্যে ইয়া করেন, আবার 2 জন ছাত্রকে কনভারসেশন করান, এমনকি লিখতে পারতেছি কি না, কোনটা সমস্যা, এমন বোর্ডে আসে লিখো, এটা বুঝায় দাও ছাত্রদেরকে। মানে
পড়াশোনার যে ভেরিয়েশন তাদের কাছ থেকে আমরা মানে অনেক কিছু শেখার আছে। মানে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে হয় দেখা যায় যে আগে আমাদেরকে রুলস পড়ানো হয়, তারপরে কি হয় যে মানে উদাহরণ দেওয়া হয়, কিন্তু না, ওখানে আমি দেখলাম যে টিচার আসলেন, এসে ধরেন আপনি একটা শব্দের অর্থ জানেন না, স্বাভাবিক যে আমরা একটা শব্দের অর্থ জানি না, বা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় সেই মানে একটা ফল মনে করেন, এই ফলটার মানে হচ্ছে বিভিন্ন ভাষায় বিভিন্ন বলা হয়। তো উনি কি করেন, আমাদের যে টিচার, উনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসে ফলটা দেখান, দেখে জিজ্ঞেস করেন তোমার ভাষায় কি বলে এটা, তোমার ভাষায় কি বলে এটা। খুবই মজাদার। দেখা যাচ্ছে যে আমরা ফ্রান্সি ভাষা শিখে গেলাম, এরপরে হচ্ছে ল্যাটিন ভাষা শিখে গেলাম, হ্যাঁ কিছু কিছু বিষয় আমরা কিন্তু এটাও শিখে যাচ্ছি। তো আপনার এটা খুবই মানে আনন্দের একটা চমৎকার লাগে যে এইভাবে টিচাররা আমাদেরকে শেখায়। আসলে আমরা তো এই যেগুলো সোশ্যাল মিডিয়া বা আমাদের ইলেকট্রনিক ডিভাইস বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করি, কিন্তু তারা যে এত সুন্দরভাবে এই ডিভাইসটা ইউজ করে, তারপরে তাদের প্রজেক্টর সিস্টেম আছে, যে কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন তো সুন্দর করে সুইচ টিপে দিল, প্রজেক্টর নামে গেল, টিচার তখন ওখানে এই ল্যাপটপে সব কিছু তিনি বুঝাই দিবেন, আন্ডারলাইন করে দিবেন যে এটা তোমরা লিখে নাও এবং এটার আলোকে এই বিষয়টা তোমরা ক্লিয়ার করে আসবা, এইভাবে তিনি বুঝিয়ে দেন। তো প্রত্যেকটা টিচার সবাই খুবই আন্তরিক, এবং একটা পড়া যদি আপনি না পারেন তাহলে ওইটাকে 2 বার 4 বার 10 বার পর্যন্ত বুঝাবেই না, আপনাকে না বুঝে আপনাকে থাকতে দেবে না। আচ্ছা, প্রত্যেকটা ছাত্র। আর আরেকটা আনন্দের বিষয় হচ্ছে যে ক্লাসরুম অনেক, টিচার অনেক, এজন্য ছাত্র সংখ্যা অল্প। একটা ক্লাসরুমে 15 জন, 20 জন, 25 জন ছাত্র, প্রত্যেকটা ছাত্রকেই টিচার ধরেন এবং প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে শিখিয়ে নেন। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের যেমন বাংলাদেশে একটা ক্লাসে 8টা যদি সাবজেক্ট থাকে, তাহলে 8টা সাবজেক্টে আধা ঘন্টা করে ক্লাস হবে, এবং ছাত্ররা এক ক্লাসরুমে বসে থাকবে এবং স্যাররা আসবেন, পড়াবেন, চলে যাবেন। এটা একটা ধারা। আর একটা ধারা হচ্ছে যে শিক্ষক এক জায়গায় বসে থাকবেন, ছাত্ররা বিভিন্ন ক্লাস, ছাত্ররা আসবে, পড়বে, চলে যাবে। ওইখানে কোনটা ফলো করা হয়? এখানে আমাদের যেই ভাষা কোর্সে এক রুমেই ছাত্ররা থাকবেন, টিচাররা আসে, তাদের মতো করে তারা সুন্দরভাবে পড়াবেন। কিন্তু যারা আপনার কুল্লিয়ায় পড়ে, যেমন আপনার হচ্ছে কুল্লিয়াতুল হাদিস বলেন, কোরআন বলেন, শারিয়া বলেন, যে কোনো কুল্লিয়ায় যারা পড়ে, এই বিভাগগুলোতে আপনার ছাত্ররা হচ্ছে নিজে থেকেই চয়ন করতে পারবে যে আমি এই ক্লাসটা অমুক টিচারের কাছে নিব। মানে ওয়েবসাইটে টিচারের নাম চলে আসবে, আপনি কোন টিচারে, যেমন ওখানে তো অনেক রুম, এমনকি অনেক টিচার, এখন একটা বিষয়ের উপরে অনেকগুলো টিচার আছে। আচ্ছা, তার মানে একটা বিষয়ের উপরে একাধিক জায়গায় ক্লাস হয়, আচ্ছা, এবং একাধিক টিচার আছে। আপনি কোন টিচারের কাছে পড়বেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন, আর আপনি যদি সিলেক্ট না করেন তাহলে তারাই হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে হয় কি যে সকাল 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, চলতে থাকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। তো প্রতিদিন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম ক্লাস হয়। তো আপনি দেখা যাচ্ছে সকাল 8টা থেকে যদি মানে টানা ক্লাস করেন তাহলে 1টা পর্যন্ত ক্লাস করতে হচ্ছে বা 12টা পর্যন্ত ক্লাস করতে হচ্ছে। আবার যদি আপনি ব্রেক দেন, আপনি মনে করেন যে অমুক টিচারের কাছে আমি পড়বো, উনার ক্লাসটা আবার সন্ধ্যায় আছে, তাহলে সকালে আপনি হচ্ছে 2টা ক্লাস করলেন, সন্ধ্যায় 2টা ক্লাস করলেন। তো আমাদের কোনো প্রবলেম হয় না। কেন? কারণ আমরা আবাসিকের মধ্যে থাকি। আচ্ছা, আমাদের জানে রাখা ভালো যে মদিনা ভার্সিটিতে আবাসিক ভবন আছে 25টা। আচ্ছা, তো 25টা ভবনের মধ্যে সবগুলোই মোটামুটি কাছাকাছি। তো একাডেমিক ভবন এবং আবাসিক ভবন তো আলাদা। হ্যাঁ, একাডেমিক ভবন আলাদা, আবাসিক ভবন আলাদা, কিন্তু কাছাকাছি, এক ক্যাম্পাসের মধ্যে, এক বাউন্ডারির মধ্যে। তো দেখা যাচ্ছে যে এইটাতে সমস্যা হয় না। যে আমরা বাংলাদেশে যেটা মানে ফেস করি, যে প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়, যে বাসা থেকে ভার্সিটিতে গেলাম, থাকবো সারাদিন, হ্যাঁ, আবার ক্লাস বিকালে, এটা হয় না। এমনও হয় দেখা যাচ্ছে যে কখনো টিচার তিনি আসলেন না, সাপোজ একজন টিচার অসুস্থ, উনি আগেই জানিয়ে দিলেন যে আমি এই ক্লাসটা নিব না আজকে। তখন আমরা করি কি, একটা ক্লাস করে দেখা যাচ্ছে যে আমরা ক্যান্টিনে গিয়ে চা কফি খাইলাম, একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। প্রত্যেকটা কুল্লিয়াতেই ক্যান্টিন আছে, আচ্ছা, খাবার দাবারের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মোট কথায় আমরা যেটা বুঝতে পারলাম, একাডেমিক সাইডে পড়াশোনার ব্যাপক সুযোগ এবং একাধিক উস্তাদের কাছে পড়াশোনার সুযোগ। জি, আলহামদুলিল্লাহ।
এবং এইখানে কোনো রেস্ট্রিকশন নাই। এমনকি আপনি চাইলে প্রত্যেকটা কুলিয়াতেই ক্লাস করতে পারবেন। আপনি যদি আমি পড়ি দাওয়াতে, আমি কি কোরআনের ক্লাস করতে পারবো? কোরআনের ক্লাস করতে পারবেন। আপনি কোরআন ক্লাসটা, আপনার যে কোরআন ক্লাস যে সিলেবাসটা আছে, এটা কোরআন ডিপার্টমেন্টে যেই টিচার ক্লাস নেন উনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি উনাকে সিলেক্ট করেন তাহলে উনি তো আপনার দাওয়ায় এসে পড়াবেন না, উনি পড়াবেন কোরআন ডিপার্টমেন্টে। তো আপনাকে তখন কোরআন ডিপার্টমেন্টে যে ক্লাস করতে হবে। আপনি যদি ফিকার ক্লাস করেন, ধরেন ফিকা, আপনি তখন শারিয়ায় এসে ক্লাস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জ্ঞান অর্জন করতে চাইলে এবং জ্ঞানের কাছে যেতে হলে ওখানে যেতে হবে, আলহামদুলিল্লাহ, এবং ওখানে গিয়ে নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে পুরোটা নেওয়ার চেষ্টা করতে হবে। আর ওখানকার পরিবেশটা এমন যে আপনি বসে থাকতে ভালো লাগবে না, আপনাকে হচ্ছে আড্ডা দিতে ভালো লাগবে না, পড়তেই ভালো লাগবে। কারণ আপনি মসজিদে যাবেন, দেখবেন আমাদের মসজিদগুলো কেমন, আমাদের মসজিদগুলো টানা 5 কাতার 6 কাতার, সামনে 2টা রেক আছে, ওখানে কোরআন রেখে দিয়েছে। কিন্তু না, সৌদিয়ান সব মসজিদেই 3 কাতার বা 4 কাতার পরে দেখা যাচ্ছে একটা লাইন রেখে দিয়েছে, মাঝখানে ফাঁকা, ওইখানে বক্স আকারে কোরআন আছে, হাদিসের কিতাব আছে, বিভিন্ন কিতাব আছে। তারপরে আবার 3-4 কাতার আবার এরকম বক্স আকারে সব রেখে দিয়েছে তারা। এমনকি তারা হচ্ছে শুধু ওই যে বক্স আকারে কোরআনগুলোই রাখে নাই সাজায়, তারা পাশাপাশি রেহালগুলোও রেখে দিয়েছে, বিভিন্ন আকারে রেহাল রাখছে। তারপর ওই যে আমাদের এখন টি টেবিল আমরা যেগুলো পাই ছোট, এই টেবিলগুলোও আছে। আপনার যেটা খুশি আপনি একটা টেনে নেন, নিয়ে আপনি পড়তে থাকেন। তো আমরা যখন মসজিদে যাই তখন দেখি যে মানে মসজিদ 24 ঘন্টা খোলা। আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় মসজিদ মানে বন্ধ থাকে, দেখা যাচ্ছে কেউ নামাজ পড়ার জন্য যাবে, সে কিন্তু মসজিদে হচ্ছে পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু ওখানে 24 ঘন্টা মসজিদ খোলা, 24 ঘন্টা লাইব্রেরি খোলা, মানে অল টাইম আপনাকে সার্ভিস দিচ্ছে। তো এই কারণে আমাদের সুযোগ সুবিধা অনেক বেশি। মসজিদে গেলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্র তারা বসে কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, মুখস্থ করছেন, মুতুন পড়ছেন, বিভিন্ন মানে আঙ্গিকে পড়ালেখা করছে। আবার অনেকের সময় দেখা যায় পড়তে পড়তে মাথা ধরে গেছে, শুয়ে আছেন, শুয়ে একটু রেস্ট নিচ্ছেন। আবার অনেকে চা কফির হচ্ছে ফ্লাক্স নিয়ে যান, যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন খেয়ে দিয়ে আবার পড়ছেন। এমনও ছাত্র আছে যারা শুধু সালাত ক্লাস আর আপনার খাওয়া দাওয়া বাদে অল টাইম লাইব্রেরিতে থাকেন, মাশাআল্লাহ। রাতেও রুমে আসেন না, ওইখানেই ঘুমাচ্ছেন লাইব্রেরিতে। অনেক বড় লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ, এমনকি লাইব্রেরিতে হাজার হাজার কিতাব, এবং মানে খুবই সুন্দর পরিবেশ, লাইটিং যেমন সুন্দর, এবং লাইব্রেরিতে চা কফি নাস্তা সব কিছুর ব্যবস্থা আছে। আপনি বসবেন সুন্দরভাবে, কোনটা প্রয়োজন আপনাকে সরবরাহ করা হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় বলতে হয় যে মানে সেই দেশের সরকার জ্ঞান অর্জন করার কত রকম ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে দেখা যায় যে শিক্ষা খাতে আমরা বাজেট কম পাই। যাই হোক, আমরা সেই দিকটা না যাই, আমরা আজকে ভালো ভালো জিনিসগুলো আলোচনা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আশা করি আজকের প্রোগ্রামটা আপনারা বেশ উপভোগ করছেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এবার জানতে চাইবো রায়হানের কাছে যে সেখানকার আবাসিকগুলো কীরকম। দেখা যায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে হল, এখন অবশ্য অনেকগুলা নতুন নতুন হল তৈরি হচ্ছে এবং অনেক ভালো ভালো পরিবেশ হচ্ছে, এরপরেও দেখা যায় যে হলগুলোর অবস্থা একদম জরাজীর্ণ থাকে এবং সেখানকার পরিবেশটা আসলে লাইব্রেরি ছাড়া রুমে যে পড়াশোনা করবে এরকম পরিবেশ তারা পায় না। এবং মানে বাংলাদেশের আবাসিক যে হলগুলো আছে সেগুলোতে গণরুমের যে ব্যবহার আছে, এরপরে এক জায়গায় গাদাগাদি করে থাকার যে ব্যাপারগুলো আছে, তো এই জায়গাটা থেকে ওই জায়গার আবাসিক হলগুলো কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আসলে বাংলাদেশের আবাসিক হলের সাথে ওগুলোর তুলনাই হয় না, তুলনা করাটাও হচ্ছে বোকামি। তো আলহামদুলিল্লাহ ওখানকার আবাসিক যদি বলি তাহলে আপনার একটা রুমে দেখা যাচ্ছে 2 জন 3 জন 4 জন এরকম ছাত্র থাকে। আচ্ছা, একটা রুম কত বড়? রুমগুলোর প্রশস্ততা অনুযায়ী ছাত্ররা থাকে। তো আলহামদুলিল্লাহ ওখানে একটা রুমে একটা ছাত্রের জন্য যা প্রয়োজন তারা তার থেকে বেশি দিয়ে রাখছে। আচ্ছা, যেমন প্রত্যেকটা রুমেই আপনার যদি ধরেন 2 জন 3 জন যাই থাকুক না কেন, যদি 2 জনের রুম হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের মাঝখানে আপনার যেই যাতায়াতের জন্য একটা যে জায়গা, সেই জায়গা রেখে এক সাইডে 2 রুম আর পাশে হচ্ছে যাতায়াতের জায়গা। আচ্ছা, আর যদি 4 রুমের বা 3 রুমের হয় তাহলে মাঝখানে যাতায়াতের জায়গা,
এই পাশে দুইজন, এই পাশে ওই পাশে দুইজন, বা এই পাশে দুইজন, ওই পাশে একজন, এইভাবে করা আছে। আর ফেসিলিটিস যেগুলো মানে তারা দিয়ে রাখছে আমাদেরকে, বক্স খাট, এরপরে আলমারি, এরপরে ওয়ার্ড্রোব, এরপর আপনার টেবিল, চেয়ার, প্লাস আপনার মানে রেক, যা কিছু প্রয়োজন। আচ্ছা, কাপড় ধোয়াটা কি হয়? কাপড় ধোয়াটা আসলে ওখানে সাধারণত ওয়াশিং মেশিনেই ছাত্ররা কাপড় ধোয়, ওয়াশিং মেশিনে মানে কেউ হাতে কাপড় ধোয় না, ওখানে ওয়াশিং মেশিনটাই সচরাচর। তবে ওয়াশিং মেশিনটা সেখান থেকে কিনে নিতে হয়। মানে দেখা যাচ্ছে যে বাঙালি যারা আমরা আছি, তো আমাদের তো এক ফ্লোরে 5-7 জন তো থাকেই সাধারণত। তো দেখা যাচ্ছে যে 7 জন মিলে একটা কিনে নিলাম, 700 রিয়াল। ওখানে ইলেকট্রনিক ডিভাইসের দাম কম, ইলেকট্রনিক যে জিনিসগুলো এগুলো দাম কম। বাংলাদেশে যে 50-60 হাজার টাকা হয় ওয়াশিং মেশিনের, ওখানে 25,000 টাকা 30,000 টাকার মধ্যে ভালো ওয়াশিং মেশিন। তো একটা কিনে নিলাম, নিয়ে ধরেন যে যে যার মতো করে ব্যবহার করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আবার অনেকে ওয়াশিং মেশিন ইউজ করে না, ভার্সিটির পাশেই আপনার লন্ড্রি দোকান আছে, ওখানে গিয়ে দিয়ে দিলেই আপনার ধুয়ে লন্ড্রি করে দিবে মাত্র 3 রিয়াল। আর রুমে আপনার মানে যেটা ঠান্ডা বা আপনার যাবতীয় যেই মানে ওখানকার আবহাওয়া তো অনেক গরম, হ্যাঁ রুর আবহাওয়া আমরা জানি, অনেক গরম। তো এই কারণে প্রত্যেকটা রুমেই পর্যাপ্ত পরিমাণে এসির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, ছাত্রদের কোনো সমস্যা হয় না। এবং আপনার রুমে যদি একটা লাইট নষ্ট হয় বা যে কোনো একটা কিছু যদি না থাকে, জাস্ট ওয়েবসাইটে ঢুকে তাওয়াসুল নামের একটা ইয়ে আছে আপনার, আমাদের ওয়েবসাইটে সব কিছু, হাতে নাতে কিচ্ছু করা লাগে না, আপনার অফিসেও যাওয়া লাগবে না, কিচ্ছু করতে হবে না। আপনি ঢুকবেন, আপনি ওখানে ঢুকে ওখানে হচ্ছে বলবেন, লিখবেন যে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, এটার প্রয়োজন। 1-2 দিন বা কিছু ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনার সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার কল্পনা করে দেখেন আপনি এরকম একটা পরিবেশের মধ্যে আছেন যেখানে আপনার খাবার দাবারের কোনো চিন্তা নেই, আপনি যে রুমে আছেন সেই রুমটা পুরোপুরি পরিপাটি এবং আপনার কাপড় ধোয়ার ঝামেলা নেই। তার মানে এরকম পরিবেশ থাকলে আপনার কি পড়তে ইচ্ছা করবে না? আপনার কি মন চাইবে না যে আমি একটা সুন্দর একটা বই খুলে একবার খুলে দেখি? অবশ্যই কিন্তু মন চাইবে। জন্য একবার হলেও মদিনায় যাওয়া প্রয়োজন। হ্যাঁ, আমরা শুনবো। আরও একটু বিষয় বলি যে একই রুমে যে আমরা 2-3 জন 4 জন থাকি, তার মানে এটা না যে আমাদের একজনের সাথে আরেকজনের রেষারেষি বা হচ্ছে ঝামেলা হয় না। সবাই খুবই আন্তরিক। এক রুমে বিভিন্ন দেশের ছাত্র আছি, যেমন আমার রুমে ইন্ডিয়ান ভাই আছে একজন, কম্বোডিয়ান আছে একজন। তো তারা খুবই আন্তরিক। আমি তার কোনো মানে ডিস্টার্ব করবো না, সে আমাকে কোনো ডিস্টার্ব করবে না। কিছু রুলস আছে, 11টার পরে লাইট জ্বালানো যাবে না, জোরে কথা বলা যাবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যাবে না, এগুলো রুলস তৈরি করা আছে ভার্সিটি থেকে। তো সবাই আলহামদুলিল্লাহ রুলস ফলো করে। এবং কথা বলার জন্য আমাদের ওয়াইফাই সিস্টেম করাই আছে প্রত্যেকটা রুম, প্রতিটা ফ্লোর। এবং কেউ যেন রুমে কথা না বলে এই জন্য বাইরে আপনার বসার ব্যবস্থা করে দেওয়া আছে। আচ্ছা, যাতে করে ছাত্ররা অন্য ভাইয়ের ডিস্টার্ব না হয়। বাইরে গিয়ে তারা পরিবারের সাথে সৌজন্য কথা বলবে, বিভিন্নভাবে কোনো প্রয়োজন হলে বাইরে গিয়ে তারা হচ্ছে কথাবার্তা বা মিটিং করবে। শুধুমাত্র রুমের আপনার হচ্ছে সমাজতা বা রুমের সৌন্দর্য বজায় রাখার ক্ষেত্রে এই সুন্দর সিস্টেমটা তারা করে রাখছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। পরিবেশ এবং তোমার কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যদি সেখানে আমাদের সবাইকে একবার করে যাওয়ার সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আরও একটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের হলগুলোতে আমরা দেখি যে খাবার দাবারের যে ব্যাপারটা থাকে, সেখানে পাতলা ডাউল থাকে এবং প্রত্যেকটা তরকারি মনে হয় যেন আমার দিকে তাকিয়ে আছে, তারা সবাই চোখ দেখাচ্ছে আমার দিকে এবং অত্যন্ত ক্ষুধা না থাকলেও খাবার খেতে ইচ্ছে করবে না। খাবারের পরিবেশ কেমন? খাবারের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের মদিনা ভার্সিটিতে 4টা ক্যান্টিন আছে। আচ্ছা, তো 4টা ক্যান্টিন এক একটা প্রায় মানে আমার আইডিয়াতে যতটুকু মনে হচ্ছে 1 বিঘার উপরে হবে। আচ্ছা, এক একটা ক্যান্টিনের মানে প্রশস্ততা আর কি, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ এবং স্কোয়ার ফিট 2 সাইডে। তো একসাথে প্রায় 300-400 জন তো খাইতে পারবেই। আচ্ছা, এত একটা ক্যান্টিনের মধ্যে এরকম 4টা ক্যান্টিন আছে। তো সিস্টেম হচ্ছে আপনার কাছে যেই আইডি কার্ড আছে সে আইডি কার্ড নিয়ে যেতে হবে। আপনি ওই যখন ঢুকবেন, প্রবেশ করবেন ক্যান্টিনে, প্রবেশ করার সময় ওখানে স্ক্যানার মেশিন নিয়ে বসে আছেন এক ভাই, ওখানে স্ক্যান করতে হবে। আপনার নাম যদি শো করে তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন, নাহলে ঢুকতে পারবেন না। তো এইভাবে যখন আপনি ঢুকলেন, ঢুকার পরে সুন্দরভাবে আপনি সিরিয়ালে গেলেন। বুফ দেখছি না আমরা, বুফ যেমন মানে একটা একটা করে ট্রেতে সব নিচ্ছে, তো এইভাবে সাজানো আছে
আচ্ছা প্রত্যেকটার সামনে একজন করে হচ্ছে দায়িত্বশীল ভাই তারা দাঁড়িয়ে আছেন। তো আপনার ভাত 3-4 রকমের থাকে, এরপরে লুডুস, পাস্তা, মাংসর কয়েকটা ভ্যারাইটি থাকে, গরুর মাংস, খাসির মাংস, এরপরে আপনার মুরগির মাংস 3-4 আইটেমের থাকে, এরপরে আপনার সবজি ভেন্ডি ভাজি থাকে, এরপর আলু ভাজি থাকে, এরপর আপনার হচ্ছে পুঁই শাক থাকে। মানে এগুলো আমাদের জন্য হচ্ছে খাবার উপযোগী আর কি। এটা তো আপনার দেখা যায় যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন খাবার, হ্যাঁ বিভিন্ন খাবার ওদের সবার জন্যই এই ব্যবস্থা। আচ্ছা, মানে প্রত্যেক দেশের কথা মাথায় রেখে তারা খাবারটা জি 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 এটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দেশের কথা মাথায় রেখে তারা এই খাবারগুলো, বিশেষ করে লুডুস, পাস্তা, আরও বেশ কয়েকটা খাবার আছে যেগুলোর নাম আমার এখন স্মরণ আসতেছে না। এগুলো বিশেষ করে চাইনিজরা বা হচ্ছে আপনার আরও যে ইউরোপ কান্ট্রি, ওয়েস্টার্ন দেশগুলো, এগুলো তারা মানে গ্রহণ করে আর কি। এরপরে প্রত্যেক সকালবেলা যেমন 2টা ডিম থাকে, পনির থাকে, এরপরে আপনার হচ্ছে মধু থাকে, এরপর জুস, ফ্রুটস, আপনার কলা বা আপনার আপেল হচ্ছে, তারপর ফল ফ্রুটসগুলো থাকে। এরপরে রুটি আপনার 3 বারই থাকে, আপনি ভাতও নেন রুটিও নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে খাবারের জন্য আলাদা কোনো পে করতে হয় কিনা? আলাদা পে করতে হয় খাবারের, আমাদেরকে যেই প্রতি মাসে যে মাসিক স্টাইপেন্ডটা দেওয়া হয় সেখান থেকে 150 রিয়াল পে করতে হয় খাবারের জন্য। ওখান থেকে ওটা আলাদাভাবে দিতে হয়? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমরা অনেক কথাই শুনলাম, এইবার আমরা শেষ দিকে যাব, একটু বলবে যে এটার প্রসেসটা কীরকম ছিল? হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির প্রসেস আসলে অনেক লম্বা প্রসেস। সংক্ষিপ্তভাবে বলবো যে প্রাথমিক অবস্থায় যে বিষয়গুলো মানে না হলেই নয়, যেমন একটা মানে অবস্থানে যাওয়া, আপনার শিক্ষাগত মান, যেমন সানাবিয়া, আলিম, ইন্টার, এই 3টার যদি সার্টিফিকেট আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যেগুলো প্রশাসনিক যে বিষয়গুলো লাগবে, যেমন পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এরপরে জাতীয়তা, হেলথ সার্টিফিকেট, এরপরে আপনার এনআইডি, জন্ম সনদ, এরপরে আপনার তাসকিয়া, কোনো একজন আলেমের সুপারিশপত্র, যেটা আমরা বুঝি 1-2জন, একজন দিলেও সমস্যা নেই, 2জন দেওয়া যায়। তারপরে আপনার এক্সট্রা সার্টিফিকেট হিসাবে আপনি হেফজের সার্টিফিকেট, মুতুনের সার্টিফিকেট, ভাষা কোর্সের সার্টিফিকেট, এগুলো অ্যাড করতে পারবেন। এটা আপনাকে ওখানে আরো ওয়েবসাইটে গেলে কাগজগুলো দেখা যাবে কি? জি জি জি। আচ্ছা, এই কাগজগুলো দিয়ে আমাকে আবেদন করতে হবে। আবেদনের একটা নির্দিষ্ট সময় আছে, যেমন এই বছরে আবেদন ছিল 1.5 মাস। মে মাসের 15 তারিখে শুরু হয়েছে, জুন মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ ছিল। এই বছর 1.5 মাস। তো এইভাবে আপনার সময় থাকে। তো কোনো বছরে দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরে দেয়, কোনো বছরে দেখা যাচ্ছে যে মে জুন জুলাই দিল। তাদের একটা নির্দিষ্ট সময়ে আবেদনটা করতে হয়। তো আবেদন করার পূর্বে আপনাকে এই কাগজপত্রগুলো রেডি রাখতে হবে। এরপরে আপনি আবেদন করার পরে তারা আপনাকে ইমেল করবে, প্রাথমিক স্টেপ আপনার আবার পরীক্ষা নিবে, এরপরে আপনাকে আবার হচ্ছে যে তারা যদি আপনাকে গ্রহণ করে তাহলে আবার ইমেইলে চলে আসবে, সব ইমেইলের মাধ্যমে হবে। এরপর থেকে আবেদন করার পর থেকে আপনার তাদের সাথে যোগাযোগের মাধ্যমে হচ্ছে ইমেল। আচ্ছা, তারা যদি আপনাকে প্রাথমিক সিলেকশন দেয় তাহলে ইমেইলে আপনাকে দিয়ে দেবে। আমার আবেদনটা সম্পূর্ণ হবে কয়টা স্টেপে? প্রথমে একটা মেইল দিয়ে আমাকে জানাবে প্রাথমিক সিলেকশন। জি, প্রাথমিক সিলেকশনের পরে আমার কি ভাইবা নেবে? প্রাথমিক সিলেকশনের পরে আগে দেখা যেত আমরা মদিনা যখন একাই ছিল তখন আমরা আবেদন করছি, কিন্তু আমাদের পরের বার থেকে মদিনা যখন মিনিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন সিস্টেমগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। মিনিস্ট্রি বলতে আমরা একটু বুঝি, মিনিস্ট্রি হচ্ছে আপনার গুচ্ছ সিস্টেম। বাংলাদেশে যেমন আমরা গুচ্ছ বুঝি, যে এক জায়গায় পরীক্ষা দিব, সব কিছু হয়ে যাবে একসাথে। ওকে, তো এরকম মিনিস্ট্রি মানে আপনার 28টা বা 29টা ভার্সিটি সৌদি আরবে, সবগুলোই মিনিস্ট্রির মধ্যে মানে সংযুক্ত আছে। তো আপনি আবেদন করার সময় 3টা ভার্সিটিকে মানে চয়ন দিতে পারবেন, যে আমার এই 3টা ভার্সিটিতে আমি কাগজ পাঠাচ্ছি। হ্যাঁ, এই 3টা ভার্সিটি আমি পড়তে ইচ্ছুক। তারপরে সেই ভার্সিটিগুলো যদি আপনাকে গ্রহণ করে তারা পর্যায়ক্রমে আপনাকে ইমেল করবে, প্রাথমিক সিলেকশনে ইমেল করবে যে তুমি কবুল হয়েছো। এরপরে আপনাকে ভাইবা নিবে, ভাইবার পরে আবার ফাইনাল সিলেকশন দিবে। বর্তমানে এই প্রসেস চলতেছে। ফাইনাল সিলেকশন দেওয়ার পরে তারাই আপনাকে ইফাদা কবুল দিবে, ইশারে কবুল দিবে, তারপরে আপনাকে ভিসা দিবে, ভিসার পরে আপনাকে হচ্ছে টিকিট দিয়ে দিবে। তো ভিসা পর্যন্ত আপনাকে হচ্ছে তাদেরই সব কিছু। এরপরে যখন ভিসা হাতে দিয়ে দিবে আপনাকে বা ইশারে কবুল দিয়ে দিবে, তখন ভিসার জন্য ঢাকায় গিয়ে সব কাগজপত্র আপনার অ্যাটাচমেন্ট করা, এরপরে দূতাবাসে গিয়ে করতে হবে। সৌদি দূতাবাসে গিয়ে করতে হবে। এরপরে যখন আপনি সব কিছু সাবমিট করবেন, এই ভিসাটা যখন আপনি ওয়েবসাইটে সাবমিট করবেন তখন তারা ওয়েবসাইটে আপনাকে টিকিট দিয়ে দেবে। আচ্ছা, ইমেইলে টিকিট পেয়ে যাবেন।
সম্পূর্ণ ওনাদের সৌদি সরকারের খরচে। সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমরা তোমার কাছ থেকে অনেক জিনিস শুনলাম এবং শুনতে শুনতে অনেক সময় পার করলাম। আমরা শেষ আর একটা প্রশ্ন করব, দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, এতদূর পথ তুমি এখানে চলে আসলে কোন কোন ব্যক্তির অবদান তোমার জীবনে সবচাইতে বেশি এবং তোমার উল্লেখযোগ্য, সেগুলো একটু বলবে? জি আলহামদুলিল্লাহ। আসলে মানে সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও, তারপরেও আমার এই অবস্থানে আসার বা এই যে আমি বাংলাদেশ থেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেয়েছি, প্রথমত আল্লাহর অশেষ রহমত, সেটা তো অবশ্যই, এবং তাকদির, দোয়া। তবে কিছু ব্যক্তির অবদান তো অবশ্যই বটে। তার মধ্যে সর্বপ্রথম যেই মানুষটির কথা আসবে বারবার, তিনি আমার পিতা মোহাম্মদ হুমায়ুন কবির। যদিও তিনি পেশায় একজন বিজনেসম্যান, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পিতা আসলে যেহেতু তিনি সামনে নেই তাই বলছি, এবং অনেকের জানার জন্য মূলত বলা, তাছাড়া বলতাম না। আমার বুঝ হওয়ার পর থেকে বা আমার এই যে পড়ালেখার জীবন শুরু করার পর থেকে, যখন থেকে আব্বুর প্রত্যাবর্তন, বললাম আমি এর আগে বলেছি প্রত্যাবর্তন এই যে সহি সুন্নার পথে, তখন থেকে আমি আব্বুকে আজ পর্যন্ত দেখিনি যে উনি কোনো দিন তাহাজ্জুদ পড়েননি অসুস্থ ছাড়া। অসুস্থতার কারণে হয়তো উঠতে পারেনি, তাছাড়া রেগুলার উনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। এমনকি আমি যখন মার্কাজে পড়তাম, আমি নিজেও জানি না যে মার্কাজের প্রত্যেকটা টিচারের নাম্বার আমার আব্বুর কাছে আছে। আচ্ছা। উনি প্রত্যেকটা টিচারের সাথে কথা বলতেন যে কি অবস্থা আমার ছেলের, কিভাবে কি করতে হবে, কোন সাবজেক্টে সমস্যা বা কি সমস্যা, তার আদব কায়দা ঠিক আছে কি না, পড়ালেখা ঠিক মতো করতেছি কি না। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে শিক্ষকদের সাথে কখনোই অসম্মানজনক কোনো কাজ করিনি। পড়ালেখা আলহামদুলিল্লাহ এইটা করছি। তো আব্বু আমাকে একটা কথা বলতো যে বাবা, আমার এক রোল দরকার নেই, তোমাকে মানে ক্লাসে ফার্স্ট বয় হইতে হবে না, কিন্তু যে বইটা তুমি পড়তেছো এই বইটা পড়ানোর যোগ্যতা অর্জন করো, আমি এইটা চাই। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার ক্লাসের আমার রোল ম্যাক্সিমাম সময় 2-3 এরকম হইতো। তো দেখা যেত যে ওই 1 রোল 2 রোল যারা আছে এরাও আমাদেরকে ভয় করতো। কেন? কারণ আমাদের একটা এক্সট্রা ছিল যে আমরা হাফেজ ছিলাম এবং দ্রুত মুখস্থ বা বিভিন্ন বিষয় বোঝার ক্ষেত্রে আমার আগে যারা আছে তারাও আমার কাছ থেকে বিভিন্ন বিষয় বুঝাই নিয়েছে আলহামদুলিল্লাহ। তো আব্বুর এই কথাটা আমার কাছে খুবই মানে একটা মানে প্লাস পয়েন্ট, পড়াশোনার প্রতি ছিল। এমনকি যখন আমি মদিনা কেন্দ্রিক যে বিষয়টা বলবো, যেহেতু মদিনা ইসলামের বিষয়টা আমি অধ্যয়ন করছি, মদিনায় যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা বলবো, এটা আব্বুর মানে এক্সট্রা চাহিদার কারণেই মূলত মানে এটার প্রতি আমার এতটা ঝোঁক, মানে মদিনা ভার্সিটির প্রতি মানে আগ্রহের কারণে, বা আমি শুধুমাত্র মদিনাতেই পড়ালেখা করব এই কারণে আমি অন্য ভার্সিটির চয়েসও দিই নাই, বাংলাদেশের কোনো ভার্সিটিতেও আমি পরীক্ষা দিই নি। আমি যখন এখানে ইন্টার পরীক্ষা শেষ করলাম, তখন বিভিন্ন বন্ধুরা সবাই মানে কোচিংয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছে, অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে। তো মানে মনে মনে আমারও ইচ্ছা জাগলো যে না, ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়াটা দরকার, চান্স পাই না পাই পরের ব্যাপার। তো আব্বুকে ফোন দিলাম যে আব্বু, ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়া উচিত, যেহেতু সবাই দিচ্ছে এবং আর মদিনার প্রসেস আরও দেরি আছে, আবেদন করছি সবে মাত্র, কিন্তু এখনও তো দেরি আছে, ফাইনাল সিলেকশন হয় নাই, প্রাথমিক সিলেকশন হয় নাই, বিভিন্ন মানে সামনে এখনো মানে অদেখা জি 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 অদেখা। তো তখন আব্বু আমাকে বলল যে বাবা, আমি চাই না তুমি কোনো ফ্রি মিক্সিং ভার্সিটিতে পড়ালেখা করো, মানে তুমি এই যে এতদিন আমি তোমাকে একটা মানে সুন্দর পরিবেশে রাখছি, তোমাকে সব সময় মানে মজার বিষয় হচ্ছে যে আমার খালার বাসায় বলেন, ফুপার বাসায় বলেন, যেই বাড়িতে মানে মাহারাম আছে, গায়ের মাহারাম আছে, আমার খালাতো বোন বা ফুফাতো বোন, আব্বু আমাকে ওই বাড়িতে রাত থাকতে দেয় নাই, এমনকি একা যাইতে দেয় নাই, বলছে তুমি যদি যেতে হয় তোমার আম্মুকে সাথে নিয়ে যাও, শুধুমাত্র এই মেইলি কোনো মানে কারণ যেন আমাদের মধ্যে না লাগে। তো এইটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল আমার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনে কখনো মেয়েদের সংস্পর্শে যাইনি আলহামদুলিল্লাহ, এমনকি শুধুমাত্র এই কারণে আব্বু আমাকে মানে বাংলাদেশের অন্য কোনো ভার্সিটিতে পড়তে দেয়নি। তো তিনি সেদিন আমাকে একটা কথা বলছিলেন যে বাবা, আজকে তোমার মন খারাপ হইতে পারে, কারণ তোমার সব বন্ধুরা ভার্সিটিতে অ্যাডমিশন দিবে, তারা পড়ালেখা করবে, তারা অনেক উচ্চ পর্যায়ে যাচ্ছে, কিন্তু তোমাকে আমি আজকে যাওয়ার অনুমতি দিচ্ছি না। আমি দোয়া করতেছি আল্লাহর কাছে
এমনকি আমি আরাফার ময়দানে দোয়া, আমার আব্বু 2019 সালে আব্বু আম্মু দুইজনে হজ করে আসছে। তো আব্বু আমাকে বলতো প্রায় যে আমি আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করছি তোমাদের জন্য, আল্লাহ যাতে তোমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে, মানে মদিনা ইউনিভার্সিটির একটা সিট তোমাদের জন্য বরাদ্দ করেন। তো সেদিনও আব্বু আমাকে বলছিলেন যে আমি তোমার জন্য দোয়া করতেছি, তোমার যেহেতু মন খারাপ আজকে যে তোমাকে আমি যেতে দিচ্ছি না সেই স্থানে, আমার অনুমতি নাই যে অন্যান্য ভার্সিটি তুমি পড়ালেখা করো, ফ্রি মিক্সিংয়ে তুমি পড়ালেখা করো, তো আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমার মদিনা ভার্সিটিতেই একটা সিট বরাদ্দ করে দেয়। তো আমি সেদিন মানে ওই দিন আরও বেশি অনুপ্রাণিত হয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে এই ভার্সিটিটাতেই আমার জন্য একটা পড়ার সুযোগ করে দিও। তো আলহামদুলিল্লাহ তার 4 মাসের মাথায় আমি মানে হচ্ছে প্রাথমিক সিলেকশন পেয়ে গেলাম, তারপরে 4 মাসের মাথায় ফাইনাল সিলেকশন পেয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ তারপরে তো চলে গেলাম আলহামদুলিল্লাহ। আর এটা ছিল আমার পারিবারিক দিক। তো শিক্ষাগত দিকে আমরা জানি যে টিচাররা আমাদের পিতৃসুলভ, তার মধ্যে কিছু শিক্ষক মানে যাদের কথা না বলেই না, ইতিপূর্বে বলেছি হাফেজ লুৎফর রহমান ওস্তাদের কথা, এরপরে আমার খুবই মানে কাছের একজন টিচার ফজলুল করিম ওস্তাদ, যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম, তিনি আরবির অনেক কিছু আমাকে শিখিয়েছেন। আরবির হাতে খড়ি আরও একজন টিচার, বা শর্টকাট আরবি মানে ইবারত পড়া, যেটা আমরা শর্টকাটে শিখেছি, বিশেষ করে মাকবুল হুসাইন ওস্তাদ যে আমাকে খুবই ভালোবাসতেন এবং হাতে নাতে শিখিয়ে দিয়েছেন যে এটা এইভাবে। তো তারপরে আরও যে টিচারগুলো আছেন, বিশেষ করে ইংলিশে যদি বলি আব্দুল ওয়াহেদুজ্জামান স্যার আছেন, শাহিন স্যার আছেন, তারপরে অঙ্কে যদি বলি তাহলে ইকবাল স্যার, তারপর আমাদের মানিক স্যার, শাহজাহান স্যার, বাংলার ক্ষেত্রে শামসুল আলম স্যার আছেন, তারপর ফায়জাল স্যার আছেন। এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মেই, নাহু সরফের ক্ষেত্রে যদি বলি তাহলে ফজলুল ওস্তাদের কথা বলেছি, এবং প্রাথমিক স্টেপে ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ওস্তাদ তিনি ছিলেন। তারপরে মুজাফফর ওস্তাদের কাছে আমরা নাহু পড়েছি, পাঞ্জাব পড়েছি, আব্দুর রশিদ ভাই আছেন। তো এরা সকলেই মানে কাউকে আমি মানে হচ্ছে বাদ দিতে পারবো না, তো অনেক লম্বা সময় হয়ে যাবে এদের বৃত্তান্ত দিতে গেলে। তো ওনারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধাভাজন, এবং প্রত্যেকের জন্যই আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে বিশেষ দোয়া যে আল্লাহ তাদের সার্বিক জীবন কল্যাণ দান করুন এবং ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা দীর্ঘ সময় শুনলাম, খুব 2-1 মিনিটে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলবো না, যেহেতু আজকের আয়োজনটা মূলত ছাত্রদের জন্য, তাই ছাত্র বা অভিভাবক বললেও হবে। প্রথমত অভিভাবকদের জন্য কথা হচ্ছে যে আপনি যে একজন সন্তানের পিতা, তো পিতার মতো পিতা হতে হবে। প্রথমত আপনার ইনকাম হালাল হতে হবে, এক কথায় পবিত্র হতে হবে। আপনি যদি পরিবেশ, আপনার যদি তাজকিয়া না থাকে, তারবিয়াত না থাকে, তাহলে তো আপনার সন্তান কখনোই একজন আদর্শবান হবে না। যেহেতু আমাদের আদর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আসা, যেহেতু তিনি আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, তাই ইসলামিক নীতি নৈতিকতার সাথেই একজন সন্তানকে লালন পালন করতে হবে। তার জন্মের পর থেকেই, জন্ম থেকেই তার শিষ্টাচার ইসলামিক কুরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে। তো এটা অভিভাবকদেরকে বিশেষ মানে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদের যাবতীয় কাজ যেন ইসলামের আলোকে হয়, কুরআন সুন্নাহর আলোকে হয়। তাদের যেন তারা যাবতীয় হারামকে বর্জন করে মানে হালালকে গ্রহণ করে, এটাই তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। এবং বাচ্চাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে চাপিয়ে না দিয়ে তাদের মেধার বিকাশ কিভাবে ঘটবে এবং তারা কোন দিকে গেলে ভালো হবে, কোন প্ল্যাটফর্মে তার সন্তানটা ভালো করবে। প্রত্যেকটা সন্তান কিন্তু ডাক্তার হতে পারবে না, সবার মেধা একরকম নয়, সবাই একরকমভাবে মানে বেড়ে উঠবে না। সুতরাং অভিভাবককে জানতে হবে তার সন্তানটা কোন দিকে ভালো, আসলে সে তার প্রতিভাটা কোথায় বেশি। এক একজনের এক এক প্রতিভা, তার প্রতিভার বিকাশটাকে ঘটানোর জন্য পিতা হিসাবে, মা হিসাবে, পরিবার হিসাবে সে অবশ্যই তাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে বা তাকে সেইভাবে লালন পালন করতে হবে এবং ইসলামিক পরিবেশ দিতে হবে। প্লাস হচ্ছে বন্ধু, যাতে করে খারাপ বন্ধুদের সাথে না মিশে, এটা খুবই মানে। এবং দেখা যায় যে অনেকেই রাত্রেবেলা বাইরে থাকতেছে,
আমরা এত বড় হয়ে গেছি, আমার এখন 25 বছর বয়স চলতেছে, আমি আজ পর্যন্ত কোনোদিন মাগরিব পরে বাইরে যেতে পারিনি আম্মুর ভয়ের কারণে। আচ্ছা, আমার মা মানে এখন পর্যন্ত আমার মাকে আমি, এখন তো সম্মানের ক্ষেত্রে, কিন্তু একটা সময় ছিল যে আমাদেরকে প্রচুর পরিমাণে হচ্ছে শাসন করতো, মাইর দিত। মাগরিব পরে কোনোভাবেই বাড়ির বাইরে থাকা যাবে না, এমনকি খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশা যাবে না, খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। এগুলো আমরা পরিবার থেকে শিখেছি। তাহলে আমরা মোট কথা বলতে পারি যে পারিবারিক দিকটা যেন সুন্দর হয়, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই একজন সন্তানের পারিবারিক দিকটা যদি ভালো হয় তাহলে সে অবশ্যই একজন আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠবে। জি। এরপরে ছাত্রদের, যেহেতু আজকের আয়োজন ছাত্রদেরকে নিয়েই, যেহেতু যারা তলবে ইলম আছে তারা এই যে প্ল্যাটফর্মে যাবে, তাদের ক্ষেত্রে দুইটা জিনিস না বললেই নয়। আমি প্রথমে বলবো, আব্দুর রহমান বিন আবি হাতেমের একটা উক্তি আছে, তিনি বলছেন যে লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদি। তিনি বলছেন যে যারা শিক্ষার্থী, অর্থাৎ ইলম কখনো শরীরের শান্তি কামনা করে ইলম হবে না, ইলম কখনো অর্জন হয় না। তো সুতরাং ইলম অর্জন করার জন্য আপনাকে সর্বদাই মানে কষ্ট করতে হবে, মুজাহাদা হতে হবে, মুজাহিদ হতে হবে। আরেকটা মানে উক্তি না বললেই নয়, আমরা জানি ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা বিখ্যাত মানে তার উক্তি আছেন, তিনি বলছেন যে লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তা, যে 6টি বিষয় ছাড়া কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তার মধ্যে যাকাউন মেধা, ওয়া হিরসুন আগ্রহ, মানে জ্ঞান অর্জন যে আপনি করবেন এটার আগ্রহ থাকা, তারপর ওয়া ইজতিহাদুন প্রচেষ্টা, মানে সর্বাত্মক প্রচেষ্টা, জ্ঞান অর্জনের জন্য সব সময় লেগে থাকতে হবে। এরপরে ওয়া বুলগতুন, বুলগতুন মানে হচ্ছে ধন সম্পদ। তো ধন সম্পদ, অর্থনৈতিক সাপোর্ট থাকতে হবে। তো অর্থনৈতিক সাপোর্ট কে দিবে? প্রাথমিক অবস্থায় পরিবার দিবে, কিন্তু বর্তমানে যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ, আমাদের সার্বিক ব্যবস্থা, খাওয়া দাওয়া, থাকা, যাওয়া আসা, এমনকি হাত খরচ, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমাদের সৌদি সরকার এটা বহন করছে আলহামদুলিল্লাহ। এরপরে ওয়া সুহবাতু উস্তাজ, মানে ওস্তাদের সান্নিধ্যে আসা, ওস্তাদের মানে সহচার্যে আসা, সংস্পর্শে আসা। এরপরে যেটা শেষ, অতুলু জামান, লম্বা সময় নিয়ে হচ্ছে আপনার পড়তে হবে। তো ছাত্রদেরকে বলবো যে এই যে ইমাম শাফি রহিমাহুল্লাহ এত সুন্দরভাবে তিনি একটা মানে এই 6টি বিষয় বিশ্লেষণ করে দিয়েছেন, এই 6টি বিষয় যদি একটা ছাত্রের মধ্যে থাকে, সে অবশ্যই একজন প্রকৃত ছাত্র, ভালো শিক্ষার্থী হতে পারবে। আর বিশেষ করে আরও কিছু বলবো ছাত্রদের উদ্দেশ্যে, যেহেতু সকলেরই মানে ইচ্ছা বা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাবা মা তারা চায় আমার সন্তান একজন সফল মানুষ হিসেবে তৈরি হোক, আদর্শ মানুষ হিসেবে তৈরি হোক। তো আদর্শ মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে পারিবারিক যেমন একটা চলাফেরা বা পারিবারিক যে একটা পরিচালনা দরকার সেটা যেমন প্রয়োজন, সেই ক্ষেত্রে একাডেমিক পরিচালনাও দরকার। একাডেমিক যে একটা হচ্ছে সুন্দর যে পরিবেশ এটাও দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে ছাত্ররা প্রথমত তাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তটা একদম খালেস নিয়ত হতে হবে যে আমি কুরআন এবং সুন্নাহর যেই জ্ঞান, এই জ্ঞান অর্জন করব এবং এটাকে প্রচার করব। দ্বিতীয়ত তাদের মানে এই কুরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহর প্রতি মানে পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি সম্ভব, অবশ্যই আমি পারবো। এরপরে যেই কাজটা করতে হবে, প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। এবং সর্বশেষ যেই কাজ সেটি হলো বেশি বেশি দোয়া করা। দোয়া ছাড়া কোনোভাবেই আপনি ভালো স্থানে যেতে পারবেন না, কারণ আমরা জানি আর দোয়াও সিলাহুল মুমিন, সহিহ মুসলিমের মধ্যে আছে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরটাকে সাড়া দেব। মূলত পরিবার এবং একাডেমিক পড়ালেখা এবং নিজের প্রচেষ্টা, সবার সমন্বিত একজন প্রয়াসের মাধ্যমেই একজন সফল মানুষ, আদর্শ মানুষ এবং আদর্শ ছাত্র হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। আমি নিজেও এখনও শিখছি। আরেকটা মোস্ট পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হলো আদব। আমরা কিন্তু ছাত্ররা মানে অনেক ছাত্র আছে আমাদের মধ্যে, বিশেষ করে শিক্ষকদের কাছেও আমি এই মানে খফটা বা এই বিষয়টা আমি তাদের একটা মানে শুনেছি যে তারা এটা নিজেদের মধ্যে থেকে ক্ষোভ প্রকাশ করেন বা একটা হচ্ছে
মানে খুবই তারা অনুশোচনা প্রকাশ করেন যে আসলে ছাত্ররা পর্যাপ্ত পরিমাণে আদব কায়দা পাচ্ছে না, চলাফেরা করছে না। তো আসলে আগের তুলনায় আমাদের আদব কায়দা নষ্ট হয়ে গেছে। তো আমরা জানি ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি 20 বছর পড়ালেখা করেছেন, তার মধ্যে 19 বছর তিনি শুধু আদব বিভাগে পড়ালেখা করেছেন, মানে শুধু শিষ্টাচার শিখবেন যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে মানে চলাফেরা করতে হবে, এটা শিখেছেন। এমনকি তিনি বলছেন আমি যে 1 বছর কোরআন হাদিস পড়ালেখা করেছি আমার মনে হচ্ছিল যে আরও 1 বছর যদি আমি মানে আদব পড়তাম, মানে শিষ্টাচার শিখতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে শিষ্টাচারটা শিখেছেন, তারা কিভাবে আদবটা শিখেছেন। তো ছাত্রদেরকে বলবো অবশ্যই একজন মানে আদবওয়ালা ছাত্র হতে হবে, তার মধ্যে মানে সুন্দর একটা শিষ্টাচার চরিত্র থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের মধ্যে নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী এবং তিনি আমাদের এই কোরআনের একদম বাস্তব রূপকার, কোরআনের ধারক এবং বাহক। কোরআনের সব কিছু তিনি তার নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন। যেহেতু আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তিনি, তাই কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হলে আমাদেরকে আদর্শবান মানুষ, আদর্শ ছাত্র, আদর্শ পরিবার, আদর্শ সন্তান প্রত্যেকটা ক্ষেত্রেই আদর্শবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এবং ছাত্ররা যারা বাংলাদেশে আছেন পড়ালেখা করছেন বা বিভিন্ন কান্ট্রিতে যারা পড়ালেখা করছেন তাদের প্রত্যেকেরই উচিত যে বাহিরের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করা এবং বাহির দেশ থেকে আদার্স কান্ট্রি যারা স্কলারশিপ নিয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করে আসা। কারণ বাংলাদেশে এক দেশের ছাত্র পড়ালেখা করছেন কিন্তু সেই দেশে 170টা দেশের ছাত্র পড়ালেখা করছেন। তাহলে এখানকার অভিজ্ঞতা আর সেখানকার অভিজ্ঞতার মধ্যে অনেক ফারাক রয়েছে। তাই চেষ্টা করব যে অ্যাপ্লাই করার এবং চেষ্টা করব বেশি বেশি দোয়া করার, দোয়া নেওয়ার, আল্লাহ যাতে আমাদের ছাত্র ভাইদেরকে সকলকেই যাতে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা তোমার কাছ থেকে অনেক জিনিস শিখলাম, জানলাম, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা তোমাকে ইহকালে এবং পরকালে উভয়কালে সফলতা দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারাও অনেকক্ষণ থেকে শুনছেন, আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আমরা জানাবো যে আমরা এখান থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম এগুলো যেন আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে এবং আমাদের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে পারি, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য জাযাকাল্লাহু খাইরান। সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।